হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টেক্সট বুক বাংলা। তোমাদের সকলকে স্বাগত জানাই টেক্সট বুক বাংলায়। আজকে তোমাদের জন্য আরো একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে আমি তোমাদের সাথে এই সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করব যে এসএসসির যে CHSL কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলে যে পরীক্ষা, সেই পরীক্ষা 3 মাসের মধ্যে তোমরা কিভাবে সঠিকভাবে প্রস্তুতি নেবে। একদম সুন্দর বলতে পারো একটা ব্লুপ্রিন্ট মতো করেছি। প্রত্যেকে ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না, এবং যারা যারা নতুন রয়েছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, কারণ এরকম ভিডিও এবং ক্লাসেস এর আপডেট পাওয়ার জন্য তোমাদের টেক্সট বুক বেঙ্গলি কিন্তু অলওয়েজ সাথে রয়েছে। তো চলো, তুমি ফার্স্ট টাইমই 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশের কোয়ালিফিকেশনে এই যে পরীক্ষাটা সেন্ট্রাল গভর্নমেন্টের, এবং বিশেষ বিশেষ পদে তুমি এখানে কিন্তু চাকরি পেতে চলেছো, সেটা ডিআরডিওর মতো সংস্থাও কিন্তু হতে পারে। কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের যে ক্লারিক্যাল পদ, সেগুলোতে কিন্তু এই 10+2 যেটাকে আমরা বলি এই যে CHSL এক্সামের মাধ্যমে তুমি কিন্তু অ্যাপিয়ার করতে পারো। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমেই আমরা পুরো বিষয়টা নিয়ে আলোচনা করব, যেখানে পরীক্ষায় অলরেডি বলে দিয়েছি 4টে টপিক থাকে, যেখানে প্রত্যেকটাই মেন বলতে পারি। ইংলিশ থাকবে, ম্যাথ থাকবে, থাকবে জিকে জিএস এবং রিজনিং। 4টে সাবজেক্টেরই 25-25 করে নাম্বারিং কোয়েশ্চেন থাকবে, 25টা করে। তার প্রত্যেকটার মান হবে 2, এবং টোটাল তোমার নাম্বার কিন্তু চলে যাবে কত, 100 কোয়েশ্চেনের জন্য টোটাল 200 নাম্বার। কিন্তু সময়টা কত পাচ্ছ, সময়টা কিন্তু থাকবে তোমার 60 মিনিট, মানে 1 ঘন্টা। অর্থাৎ এইখানেই হচ্ছে এসএসসি পরীক্ষার চ্যালেঞ্জ, যেখানে তোমাকে স্পিডটা কিন্তু খুব ভালো রাখতে হবে, কারণ 1 ঘন্টায় 100টা প্রশ্ন দেখা এটাও কিন্তু অনেক বড় ব্যাপার, যার মধ্যে তোমাকে 25টা অঙ্ক করতে হচ্ছে, 25টা রিজনিং করে তারপরে 25টি ইংলিশ এবং জিকে জিএস এর মতো কোয়েশ্চেন কমপ্লিট করতে হবে। আর এখানে বলা হচ্ছে যদি সেফ স্কোর, আগে দেখো অনেকে বলবে পরে গিয়ে কত স্কোর করা উচিত না উচিত, আমি বলবো প্রস্তুতি শুরুর প্রথম থেকেই তোমাদেরকে মাথায় টার্গেট রাখতে হবে যে কাট আপ ক্লিয়ার করার জন্য কত নাম্বার তোমাকে তুলতেই হবে। যেখানে গত বছর যদি আমি কাট আপ দেখি বা আনরিজার্ভদের ক্ষেত্রে কিন্তু সেফ স্কোর হয়ে যাবে 200-তে আউট অফ 200 মিনিমাম 140 to 160 নাম্বার পেতে হবে। তাহলে বুঝতে পারছো তো কম্পিটিশনটা কিরকম। এখনই যদি ওরে বাবা এসএসসি এর মতো পরীক্ষা, আমি পারবো না, আমি ইংলিশে তো কাঁচা, এই ভয়টা থেকে কিন্তু তোমাদেরকে বেরোতে হবে। এবং এই ভিডিওর মধ্যে তোমাদেরকে বুঝিয়ে দেব যে যারা টপার হয় তারা মানে যে খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, সেটা নয়। এই মিথটা থেকে তোমরা বেরো। তোমরা কেন ভয় পাও, কেন ভাবো যে আমি এটা পারবো না, এসএসসির মতো এক্সাম খুব কঠিন, মানে বাংলার ছেলেমেয়েরা কেন পিছিয়ে থাকে, এই মিথ থেকে বেরোতে হবে যে এসএসসি মানেই কঠিন, ইংলিশ বাপরে বাপ কি না কি চলে আসবে। একদম না, আমি সুন্দর করে বুঝিয়ে বলে দিচ্ছি তোমাদেরকে। দেখো ম্যাট্রিকে যেটা বলছে যে 100টা প্রশ্নের মধ্যে দেখো 140 পেতে গেলে তোমাকে 70+ বা ধরো 70টা প্রশ্ন সঠিক করতে হবে উইদাউট এনি নেগেটিভ মার্কিং। এই পরীক্ষায় 4টে ভুল করলে তোমার একটা নাম্বার কিন্তু চলে যাবে, নেগেটিভ মার্কিং রয়েছে। তো সেই জন্য তোমাকে টার্গেট ম্যাক্স টু ম্যাক্স রাখতে হবে, সঠিক অ্যাকুরেসি। মানে তুমি যে কটা অ্যান্সার করে আসছো, যদি তুমি 60টা অ্যান্সার করে আসো 60টাই ঠিক হতে হবে, এবং তোমার স্কোর হয়ে যাবে 120, যেহেতু তুমি 60টা স্কোর মানে 60টা অ্যান্সার করে আসছো 100টা প্রশ্নের মধ্যে। তো সেই হিসাবে আমি তো সবসময় বলবো যে এসএসসি সিজিএল হোক বা সিএইচএসএল এর ক্ষেত্রে তোমাদেরকে কোয়েশ্চেনের উপরে ওয়েটেজটা নিতে হবে, যে আমি ম্যাথে কত টার্গেট করে যাচ্ছি। টোটালের থেকে আগে বলবো ম্যাথে তোমরা টার্গেট নিয়ে যাও, ম্যাথে আমি একটা পারবোই, একটা আমি করবোই। রিজনিং আমি টার্গেট নিয়ে যাচ্ছি 50-এ 50 তুলবই, এবং জিকে জিএসটা কারোর হাতে থাকে না, সেখানে কিছু না নাম্বার কম হতে পারে, কিন্তু ইংলিশটাও তুমি কিভাবে প্রস্তুত করবে সেটাও আমি ধীরে ধীরে বলে দিচ্ছি। দেখো এবার মেন সেকেন্ড পয়েন্টে আসি। এতক্ষণ আমি বলে দিলাম যে তোমার কতগুলো প্রশ্ন টার্গেট করা উচিত, কতগুলো প্রশ্ন আসছে, গেল। সেকেন্ড কি দেখো, সেটা হচ্ছে টিয়ার 1 এবং টিয়ার 2। অনেকে টিয়ার 1 তো কোয়ালিফাই করে যায়, টিয়ার 2 এ গিয়ে ধাক্কা খায়, কারণ কি সম্পূর্ণ সিলেবাস সেমই থাকে, বাট প্যাটার্ন থাকে। ওই জন্য তুমি যদি প্রথমেই মনে করো আমি টিয়ার 1 পাস করার মতো পড়বো, ভুল হবে এখানেই। তোমাকে এমন ভাবে প্রত্যেকটা কনসেপ্ট, প্রত্যেকটা সিলেবাস স্টাডি করতে হবে যাতে তোমার মেন্সের জন্য প্রিপারেশন এগোতে থাকে, কারণ তারপরে
টিয়ার 1 হয়ে যাওয়ার পরে টিয়ার 2 প্রস্তুতির জন্য কিন্তু অনেকটাই হাতে কম সময় পাওয়া যায়, 1.5 মাস থেকে 2 মাস কিন্তু সময় পাওয়া যায়। এবং বিশেষ করে কম্পিউটার, যারা রেলের পরীক্ষা দিচ্ছ তারা তো অবভিয়াসলি কম্পিউটারটাকে আগে থেকেই প্রিপেয়ার করে রাখো, এবং এখানে কম্পিউটার টেস্ট পরে গিয়ে অ্যাড হচ্ছে। তাহলে আলাদা করে তোমাকে কি জিনিসটা পড়তে হলো, এখানে কিন্তু আলাদা করে তোমাকে কিছু পড়তে হচ্ছে না, শুধু তোমাকে প্রথম থেকেই তুমি যদি একটু খুঁটিয়ে ডিটেলসে পড়ো আর প্র্যাকটিস, এটা মাস্ট, এটা কিন্তু রাখতেই হবে। দেখে নাও 3টে, যে যদি বলি 90 দিন, কারণ ফর্ম বেরোনোর কথা জবে থেকে, আর জবে থেকে তোমার পরীক্ষা হওয়ার শুরু, সেই 3 মাসের একটা গ্যাপ কিন্তু এখন আজকের দিনে দাঁড়িয়ে বলতে পারি সেটা হচ্ছে 90 দিনের একটা ছোট্ট হিসাব আমি তোমাদেরকে, মানে যে ব্লু প্রিন্ট আমি যেটা বলছি। একটা হচ্ছে ফেজ 1 ফাউন্ডেশন, যারা অনেক পরীক্ষা দিয়েছো, অনেকটাই অ্যাডভান্স আছো, তাদের জন্য হয়তো দরকার পড়বে না, বাট যারা ভাবছো উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে গ্রাজুয়েশনের জন্য শুরু করছো, এখন থেকে কম্বাইন্ডের জন্য খাটতে চাও, তাদের জন্য আমি বলবো যে একটা মানে ফেজ ফলো করো, যেটা হচ্ছে ফেজ 1 ফাউন্ডেশন ফেজ। মানে এখানে 1 থেকে 50 দিন, অনেকটাই সময়। যারা রিয়েল স্টাডি করবে, মানে একদম ফোকাস ভাবে পড়াশোনা করতে চাও, 1 থেকে 50 দিন সিলেবাস কমপ্লিট করার জন্য এনাফ, যদি সঠিকভাবে পড়ো। এখানে সিলেবাসের কভারেজ এবং চ্যাপ্টার ভিত্তিক প্রশ্ন সমস্ত কিছুকে তোমাকে ফলো করতে হবে। অ্যাডভান্স যেখানে ফেজ 2 রাখতে হবে, যেখানে 51 থেকে 70 দিন ফোকাস করতে হবে অ্যাডভান্স চ্যাপ্টার এবং সেকশনাল মক টেস্ট। তাহলে কি ম্যাম, যদি 1 থেকে 50 দিনের মধ্যে সিলেবাস শেষ না হয় তাহলে কি করব? আবারও বলছি, শুরু করতে করতেই তো তোমরা বুঝতে পারবে, এবং এখন অনেকেই আছো যাদের সিলেবাস কমপ্লিট হয়ে আছে, আবার মানে নতুন করে পরীক্ষাটা দেবে ভ্যাকেন্সিটা আসছে বলে, অনেকে আছে। তো সুতরাং এই সময়কালটা তোমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে নিজের পড়ার সুবিধা অনুযায়ী। আর ফেজ 3 যেটা হচ্ছে 71 থেকে 90তম দিন, কারণ পরীক্ষার দিন তো আর কেউ মক টেস্ট দিতে যাবে না। আমি সবসময় স্টুডেন্টদেরকে বলি, পড়ার পাশাপাশি মক টেস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। উইদাউট মক টেস্ট কারোর প্রিপারেশন কমপ্লিট হতে পারে না, না মানে না, সেটা আমি জোর দিয়েই বলবো। তারপরে দেখে নাও যে কিভাবে তুমি করবে ফাউন্ডেশন স্টেজ। এখানে ক্লাসগুলো কমপ্লিট করো, নির্দিষ্ট শিক্ষক শিক্ষিকা যার কাছ থেকে পড়ছো, প্রত্যেকটা বিষয় ভিত্তিক তোমার ম্যাথ, রিজনিং, জিকে জিএস এর মধ্যে হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, ইকোনমিক্স, ফিজিক্যাল সায়েন্স, তোমার হচ্ছে কি বায়োলজি, কেমিস্ট্রি, সমস্ত সাবজেক্ট পড়ছে। এবার অনেকেই মনে করে যে জিকে জিএস তো মানে সমুদ্র, কিন্তু তুমি যদি একটু টেকনিক্যালি পলিশড ওয়েতে পড়ো তাহলে কিন্তু তোমার এতটা ঝামেলা হবে না। ইংলিশের জন্য পার্টিকুলারলি টাইম দাও, পার্টিকুলার কিছু জিনিস ধরন ফলো করো, আর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্র্যাকটিস করো, এতেই এনাফ। হাজার 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 কিছু পড়তে হয় না। ভুলগুলো কোথায় তোমাদের হয় সেটাও আমি বলে দেবো এই ভিডিওর মাধ্যমে। চ্যাপ্টার ভিত্তিক অনুশীলন শুধুমাত্র ক্লাসের ভরসায় থাকলে কিন্তু চলবে না, টেস্ট পাস ব্যবহার করে কিন্তু তোমাদেরকে কি করতে হবে, এই যে সেকশনাল মক টেস্ট গুলো আছে সেগুলো তোমাদেরকে দিতে হবে। আর কনফিডেন্স বিল্ডিং, এই ধাপে ধাপে স্পিড নয়, ফোকাস রাখতে হবে কনসেপ্টে। প্রথম দিকে গিয়ে আমি আজকে 10টা অঙ্ক করব, এই চ্যাপ্টার থেকে এগুলো করব, এটা কিন্তু করতে যেও না। আগে ভালো করে কনসেপ্ট গুলো বোঝো, প্রত্যেকটা চ্যাপ্টারে কনসেপ্ট বা কি বলতে চাইছে রুলস গুলো বোঝো, বুঝে তারপরে নিজের মধ্যে সেটাকে ইউটিলাইজ করাও। দেন হচ্ছে ফেজ 2 অ্যাডভান্স। এখানে কঠিন বিষয়গুলোকে যখনই তোমরা কোনো একটা অঙ্ক করতে যাবে, দেখবে অ্যারিথমেটিক করছো, সব ভালো লাগছে, পার্সেন্টেজের অঙ্ক, রেশিওর অঙ্ক, এজ প্রবলেম, টাইম অ্যান্ড ডিস্টেন্স সব হলো, যখনই কম্পাউন্ড ইন্টারেস্টের চ্যাপ্টারে ঢুকছে অনেকের ক্ষেত্রে গুলিয়ে যাচ্ছে। এই ইন্টারেস্টের অঙ্কগুলোর ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে তোমার হচ্ছে পার্টনারশিপের অঙ্ক, তাই অঙ্কের ক্ষেত্রে কিছু কিছু সময় গুলিয়ে যাচ্ছে, অংশীদারিত্বের অঙ্ক। তো তখন তোমাকে বুঝতে হবে যে আমার কাছে কোন চ্যাপ্টারটা ঢুকছে না মাথায়, বা আমার একটু কঠিন লাগছে, কারণ অ্যাডভান্স পার্টের অনেকটা পোর্শন রয়েছে, সেখান থেকে তুমি নিজেকে বাছো, নিজেকে যখন প্র্যাকটিস করছো বোঝো যে আমার এই চ্যাপ্টারগুলো প্রবলেম হচ্ছে, সেটার পিছনে বেশি সময় দাও। অ্যাডভান্স চ্যাপ্টারগুলো টার্গেট করা, ম্যাথ, রিজনিং এর পাজল থেকে শুরু করে জিকে জিএস এর যে জটিল জটিল পোর্শন গুলো থাকবে সেগুলোকে ভালো করে একটু ফোকাস করো। সেকশনাল মক, এই স্টেজ থেকেই তোমাকে সেকশনাল মক, আজকে আমি ক্লাসে একজনকে বলেছিলাম যে কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য দেখবে আমাদের টেক্সট বুকে সেকশনাল মক রয়েছে প্রচুর, সেখানে জানুয়ারি মাসের ফুল বা সেকেন্ড উইক বা থার্ড উইক বলে দেখবে প্রচুর প্রচুর কুইজ রয়েছে, মক টেস্ট রয়েছে, সেগুলোকে দাও, ফাঁকা টাইমে বসে সেগুলোকে কমপ্লিট করো। আর স্পিড অ্যাকিউরেসির মধ্যে ভারসাম্য আনতে হবে, যে তোমার স্পিড কতটা থাকছে, কতটা তোমার অ্যাকিউরেসি হচ্ছে, মানে তুমি যে কটা অ্যাটেম্প্ট করছো কতটা তোমার ঠিক হচ্ছে। এই বিচারটা যদি তুমি না করো, সবসময় তোমাকে টিচার বলে দেবে না
তুমি চাকরির প্রস্তুতি নিচ্ছ, এবার থেকে মূল্যায়নটা তোমাকে করতে হবে। আমরা তোমাকে গাইড করতে পারি, তোমাদেরকে বলে দিতে পারি, বাট আলটিমেটলি মূল্যায়নটা তোমাকে নিজেকে করতে হবে। নেক্সট যদি বলি ফাইনাল পলিশ, যেখানে কিন্তু তোমাকে কি করতে হবে, ফুল লেন্থ মক দিতে হবে, কমপক্ষে 20টি ফুল লেন্থ মক। টার্গেট সেট করো যে আমি সিএইচএসএল পরীক্ষার আগে 20 থেকে 30টা ফুল মক কমপ্লিট করবো, এনি হাউ আমাকে করতেই হবে। টার্গেট যদি তুমি না দাও, অ্যাচিভ করবে কিভাবে? আর মিলিয়ে নিও 20 থেকে 30টা মক দেওয়ার পরে যখন তুমি 10 নাম্বার মক দিচ্ছ আর যখন তুমি 25 নাম্বার মক দিচ্ছ, তার মধ্যে অনেকটা ডিফারেন্স আসবে নাম্বারের, মিলিয়ে নিও। আর পিওয়াইকিউ, এটা আমাদের অ্যাপে, টেক্সটবুক অ্যাপে সুপার পাস নিলে তোমরা সমস্ত পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে, কোনো চিন্তা নেই। এগুলোকে সম্পূর্ণভাবে করতে থাকো এবং 100% ধারণা প্যাটার্ন কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে তুমি পেয়ে যাবে। আর কি, এই যে চ্যাপ্টারের আমি একটা মানে বলতে পারো যে একটা চার্ট আমি দেখাচ্ছি, এটা তোমাকে বাড়িতে করতে হবে। কি করবে, যে লিখবে চ্যাপ্টার বা বিষয়, কোন বিষয়ের উপরে লিখবে ব্লাইন্ড স্পট বা একটু চাপের লাগছে, ডাউটফুল বা 50% ডাউট রয়েছে, আর এক্সাম রেডি, একটা লিস্ট করো। আর একটা লিস্ট করবে মক টেস্টে, যেটা আমি সবাইকে বলেছি, আগেও বলেছি আবারও বলছি, মক টেস্টে টার্গেট করো যে আমি পুরো 25টা দেবো, 1 2 3 থেকে 25টা নাম্বারে ঘর করো। নাম্বার 1 মক দেওয়া হয়ে যাচ্ছে, নিচে ডেট লিখবে যে এই ডেটে আমি মক টেস্ট দিয়েছি, এত নাম্বার পেয়েছি। সেকেন্ড যেদিন মক টেস্ট দেবে, ডেট দেবে, লিখবে আমি এত % পেয়েছি। এগুলো নিজেকে দেখতে হবে, নালে তুমি তোমার প্রোগ্রেসটা বুঝবে কি করে? ফোনের মধ্যে মক দিচ্ছ, দেখা হচ্ছে, নাম্বার দেখছো, কালকেই ভুলে যাচ্ছ, এটা করলে হবে না। তো এখানে দেখতে পাচ্ছ যে বিষয়টিতে কোনো ধারণা নেই, পরীক্ষার প্রশ্ন ছেড়ে দিতে হবে। যদি মনে হয় যে এইটা আমার মাথায় ঢুকছে না, আমি পার্সোনালি যদি বলি, আমার ইকোনমিক্সের কোয়েশ্চেন অতটা ভালো লাগতো না, বা কিছু পলিটির প্রশ্ন আমার পলিটি থেকে মনে হতো আর্টিকেল ছাড়া বাকি আদার কিছু পলিটিক্যাল কোয়েশ্চেন আমার ভালো লাগতো না, আমি সেই জন্য ওটাকে স্কিপ করতাম। আমার হিস্ট্রি ভালো লেগেছে, আমি হিস্ট্রি থেকে পড়েছি, জিওগ্রাফি ভালো লেগেছে, আমি জিওগ্রাফি থেকে পড়েছি, আমার মনে হয়েছে আমি এই চ্যাপ্টারটা স্কিপ করছি, আমি পারছি না। কারণ গোটা জিকে জিএস এর 25টা প্রশ্নের মধ্যে কতগুলো কি আসবে আমাদের ধারণার বাইরে। বাট তুমি যেখানে দেখছো আমার এই চ্যাপ্টারটা ভালো হচ্ছে না বা পারছি না, এবং এই যে প্রিভিয়াস ইয়ার পেপার কেন ফলো করতে বলছি, কারণ এখানে ফলো করলে তুমি বুঝতে পারবে যে অঙ্ক থেকে কোন পোর্শন থেকে বেশি অঙ্ক আসছে, তাহলে সেই চ্যাপ্টার গুলো ভালো করে পড়তেই হবে, এবং ডাউটফুলের মধ্যে তুমি যদি সেটাকে রাখো, সেই ডাউটটাকেও ক্লিয়ার করতে হবে। এগুলো তোমাদের নিজস্ব দায়িত্ব, এভাবে আমি তোমাদেরকে বুঝিয়ে বলতে পারি যে এগুলো করো। তারপরে হচ্ছে ডেইলি কিন্তু 8 থেকে 10 ঘন্টা, এটা অনেকবার বলার, নিজের স্ট্র্যাটেজিতে নিজেরা পড়াশোনা করো। ক্লাস এবং সেলফ স্টাডির মধ্যে একটা ব্যালেন্স রাখতে হবে। সারাদিন আমার অ্যাপে অনলাইনে ক্লাস হচ্ছে, আমি অ্যাপে অনলাইন ক্লাস করে দেখে গেলাম, ব্যাস আমার পড়া শেষ। এটা ভীষণ ভুল করবে। নির্দিষ্ট সময় ক্লাসগুলো দেখো, বাকি টাইম রাখো যে এই যে আমরা যে স্টাডি নোট দিচ্ছি, তোমাদেরকে পড়ানোর যে পিডিএফ গুলো দিচ্ছি, সেগুলো করবে কখন? রিভিশনটাও করতে হবে, সেটা ভীষণ জরুরি। দেখে নাও 50 মিনিটে তুমি একটা ক্লাস দেখলে বা একটা লেকচার, আমাদের 1 ঘন্টার ক্লাস হয়, বা 50 মিনিটের ক্লাস তুমি দেখলে, 10 মিনিটে কি করবে? আজকেই আমি এটাও ক্লাসে বলেছি, যখন আমি পড়ালাম, যে পিডিএফটা দিলাম, ক্লাসটা শেষ হয়ে যাচ্ছে, পিডিএফটা একবার দেখো। অঙ্ক একটা করিয়েছে, যেই স্যার যে অঙ্কটা করিয়েছে ভালো করে দেখে নাও, ব্যাস। এরপরে কি করবে? 30 মিনিটের সেকশনাল মক আছে, বা ফুল লেন্থ মক তো পরের থেকে দেবে, সেকশনাল মক দাও। আজকে যেমন কারেন্ট অ্যাফেয়ার্সে দিলে, বায়োলজির কোনো একটা চ্যাপ্টার পড়িয়েছি, তার একটা সেকশনাল মক দাও। এগুলো দিয়ে দিয়ে তোমাকে এই যে একটা মানে রোলিং ওয়েটা সেটার মধ্যে থাকতে হবে, না হলে মুশকিল কিন্তু ছিটকে বেরিয়ে গেলে। মক টেস্টের একটা আসল সত্যি আছে, যেটা মানে ম্যাক্সিমাম ছেলে মেয়েরা করে, মক টেস্ট দেয়, মক টেস্ট দেওয়ার পরে স্কোরটা কম আসে, হতাশা হয়, আর পরে খুলেও দেখে না, ধর কম নাম্বার পেয়েছি, ভাল লাগছে না। সেটা করলে হবে না। সঠিকভাবে কিন্তু মক টেস্ট দেওয়ার পরে ভুলগুলোকে চিহ্নিত করতে হবে, সঠিক অ্যানালাইসিস করতে হবে, এবং স্কোর বৃদ্ধি হবে তখনই। তুমি যদি দেখো যে তুমি
যে সলিউশন আমাদের মক টেস্ট অ্যাপে দেখবে, মক টেস্টটা দেওয়ার পরে তোমার অ্যানালাইসিস থাকবে, যেখানে সলিউশন বলে ক্লিক করবে, তারপরে তোমার পরপর সমস্ত কোয়েশ্চেনের সলিউশন পেয়ে যাবে। সেটা কিন্তু ভালো করে দেখতে হবে, এটা ইম্পর্টেন্ট। আর এর পাশাপাশি যদি বলি, ডেইলি নয়, তোমরা উইকলি টার্গেট রাখো। ডেইলিটা সত্যি কথা বলতে অনেকে ফেলিওর হয়ে যায়। প্রথম 2-3 দিন ভীষণ একটা এনার্জি নিয়ে পড়াশোনা করে, 4th-5th ডেতে সেই এনার্জিটা কোথায় হারিয়ে যায়। আজকে অমুক জায়গায় যেতে হবে, বিকালে তমুক জায়গায়, আজকে ঘুম পেয়ে গেছে, যা ঘুমিয়ে পড়লাম, দিনটা শেষ হয়ে গেল। তো যখন একটু পড়ার প্রেশার আসে, ঘুমটাও আসে, সেটাও খুব ভালো করেই জানি। বাট সেই জন্য বলবো উইকলি টার্গেটটা নাও, যে তুমি টার্গেট নাও যে আজকে সোমবার থেকে শুক্রবার অবধি বা রবিবার অবধি তুমি একটা টার্গেট দাও যে আমি এই কটা মক টেস্ট সেকশনাল দেবো, আমি অঙ্কের এই চ্যাপ্টার গুলো কমপ্লিট করব, আমি জিকে জিএস এর এগুলো পড়বো। এগুলো কিন্তু নিজেকে করতে হবে। এটা কমপ্লিট করার পর বাকিটা কিন্তু দেখে নাও, সিলেবাস কভারেজ করে ফেললে 50% থেকে 100% অডিট করলে যে তুমি কোনটায় কোনটায় ভালো আছো, কোন চ্যাপ্টার গুলো খুব মানে ভালো লাগছে। বিশেষ বিশেষ বিষয়, আমার অঙ্ক খুব ভালো লাগে, আমার কথা বলছি, আমি আমার অঙ্কটা খুব ভালো লাগে, আমি অঙ্ক নিয়েই পড়ে থাকলাম, আমি ইংলিশটা কিছু বুঝি না, ব্যাং ইংলিশ ক্লাসটা করতেই ভালো লাগে না, করলাম না। এটা করলে কিন্তু হবে না, ব্যালেন্স করতে হবে, সবটা পড়তে হবে, ঠিক আছে? আর মক অ্যানালাইসিস ভেরি ভেরি, কতগুলো স্টার দেবো বলো? কতগুলো স্টার থেকে তোমরা খুশি হবে, সেই স্টার আমি দিয়ে দিচ্ছি। মক টেস্ট ইজ মাস্ট, মক টেস্ট তোমাদেরকে কিন্তু দিতেই হবে। 90 দিনের স্ট্র্যাটেজি কিন্তু কোনো ম্যাজিক নয়, বাট আজ যে কোনো কিছুকে শুরু করাটা ইম্পর্টেন্ট। সেটা আজ হোক বা কাল, স্টার্ট তুমি যদি একবার করো, সেই ফ্লোটাই যদি তুমি চলে আসো, তখন নিজেরই মনে হবে 2 দিন মক দাওনি, ঘুরে এসেছো, ইস কেমন নিষ্পিস করছে, মকটা আজকে দিলাম না, ইস আজকে একটা মক দিইনি। এই যে এই মানে ব্যাপারগুলো ভেতরে চলতে হবে, ঠিক আছে? আশা করছি মাথার মধ্যে ভূত ঢুকিয়ে দিতে পেরেছি। এইবার যেটা ইম্পর্টেন্ট, আমাদের কিন্তু অফার চলে এসেছে 3 মাসের জন্য। আবার তোমাদের চিন্তা করে, তোমাদের কথা ভেবে, যেহেতু পয়লা বৈশাখ আসছে, তার জন্য তো কিছু একটা অফার তোমাদেরকে দিয়ে দিতে হবে। তো তোমরা কিন্তু 3 মাসেরটা আবার পেয়ে যাচ্ছ পুরোনো প্রাইসে, কারণ প্রাইসটা ড্রপ হয়েছে 429, আর 100 তোমার হচ্ছে 1 বছরেরটা কিন্তু পেয়ে যাচ্ছ 999-তে। তাহলে দেরি নয়, যাদের ভ্যালিডিটি শেষের পথে, যারা ভাবছো আমি আপকামিং ডেজে এসএসসির এক্সাম ক্র্যাক করতে চাই, আমাদের এসএসসি ফাউন্ডেশন ব্যাচ কিন্তু তোমাদের জন্য রেডি হচ্ছে। তোমরা ঝটপট আজ থেকে, কারণ 31শে মার্চের পরে এই অফারটা চলে যাবে, তখন আর বলতে পারবে না। তো যারা এখনো নাওনি, 7557050299 এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করো, ঝটপট, দেরি না করে ঝটপট যোগাযোগ করো। আমি কিন্তু তোমাদেরকে লিঙ্ক পাঠিয়ে দেবো। আর অবশ্যই সুপার পাসটা এই অফারে নিয়ে নাও একদম। আবারও বলছি, 28শে মার্চ থেকে 31শে মার্চ এখানে অল এসএসসি এক্সাম, রেলওয়ে এক্সাম, ব্যাংকিং, বিহার, ওয়েস্ট বেঙ্গলের মতো পরীক্ষার প্রস্তুতি কিন্তু থাকছে। 375টারও বেশি গভর্নমেন্ট এক্সাম, এখানে লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, স্টাডি নোট, পিওয়াইকিউ, মক টেস্ট প্লাস প্র্যাকটিস কোশ্চেন এখানে পেয়ে যাচ্ছ তুমি। আর তার জন্য তোমাকে কি করতে হবে, এই নাম্বারে 7557050299 এই নাম্বার আমার সাথে যোগাযোগ করতে হবে। অনেক অনেক ধন্যবাদ। আশা করছি মাথার ভূতগুলোকে সরিয়ে আসল টার্গেটগুলোকে পৌঁছে দিতে পেরেছি। এইভাবে আজ থেকে শুরু করো, প্রত্যেকে প্রিপারেশন নেওয়া। যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে, কমেন্ট করে জানাবে তোমাদের কেমন কি লাগছে ভিডিও। আবার আমি নিয়ে আসবো কোনো ইম্পর্টেন্ট টপিকের উপরে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। টাটা।